স্বাগতম সবাইকে। আমি আপনাদের সাথে আছি বিধায়ক রায়। আজকের লেকচারে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাসের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ইতোপূর্বে আমরা বৈশ্বিক ইতিহাসের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকের লেকচারে মূলত প্রথম বিশ্বযুদ্ধের পরে ঘটে যাওয়া ঘটনাবলীগুলো নিয়েই আলোচনা করা হবে। তাহলে শুরু করা যাক। আমরা দেখে নিই আমাদের প্রথমে কি আছে। প্রথমে আমরা দেখতে পাই সেভার্স সন্ধি। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত অক্ষ শক্তির উপর মিত্র শক্তি অনেকগুলা অসম চুক্তি আরোপ করে। তার মধ্যে একটি হচ্ছে সেভার্স সন্ধি। এই সেভার্স সন্ধি স্বাক্ষরিত হয় 1920 সালে। কোথায় স্বাক্ষরিত হয়? ফ্রান্সের সেভার্স শহরে। এই প্রশ্নগুলো আসতে পারে। এই চুক্তি বা এই সন্ধি মূলত তুরস্ক বা অটোমান এম্পায়ারের সাথে মিত্র শক্তির শক্তি অ্যালাইড পাওয়ার যাদেরকে বলি, মিত্র শক্তির শক্তিগুলা যেমন ফ্রান্স, ব্রিটেন এদের সাথে হয়, যেখানে তুরস্ককে এক ধরনের শাস্তি প্রদান করা হয়। কিভাবে? এর মাধ্যমে প্রধানত অটোমান এম্পায়ারের অধীনে থাকা সিরিয়া ও লেবানন ফ্রান্সের অধীনে চলে যায়, এবং অটোমান এম্পায়ারের অধীনে থাকা ইরাক ও ফিলিস্তিন ব্রিটেনের অধীনে চলে যায়। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, এই চুক্তির পক্ষ কারা ছিল? কবে স্বাক্ষরিত হয়? 1920। এবং কোথায় স্বাক্ষরিত হয়? ফ্রান্সের সেভার্স শহরে। তারপরে দেখে নিই আমাদের কি আছে। তারপরের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা, যা মূলত 1929 সাল থেকে 1939 সালে সংঘটিত হয়ে থাকে। যদি প্রশ্ন আসে এটা কত সালে সংঘটিত হয়, অপশনে অবশ্যই চাইবে 1929 সাল, কারণ এই সালেই গ্রেট ডিপ্রেশন শুরু হয়েছিল। এটা কোথায় সংঘটিত হয়েছিল? মূলত যুক্তরাষ্ট্রে এটা সংঘটিত হয়েছিল। এটি এক ধরনের অর্থনৈতিক বিপর্যয়। এটি কেন হয়েছিল? মূলত আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টক এক্সচেঞ্জ, প্রধান স্টক এক্সচেঞ্জ, সেটা হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। সেখানে সেই জায়গাটাকে বলা হয় ওয়াল স্ট্রিট। সেই ওয়াল স্ট্রিটে 1929 সালে শেয়ারের হঠাৎ করে দরপতন হয় এবং এক ধরনের বিপর্যয় দেখা দেয়। মূলত প্রথম বিশ্বযুদ্ধের পরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের বৃদ্ধি পায় এবং মানুষের হাতে অনেক পরিমাণ টাকা জমা হয়, যেগুলো মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করতে শুরু করে। এবং শেয়ার বাজারে বিনিয়োগ লাভবান হওয়ার কারণে অনেকে ব্যবসাপাতি গুটিয়ে শেয়ার বাজারে একদম স্থায়ী বিনিয়োগকারী হয়ে যায়। ফলে এক ধরনের শেয়ার বাজারে এক ধরনের বাবল সৃষ্টি হয়, বা বাবল বলতে আমরা বুঝতে পারি শেয়ার বাজারে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি হয়, যার ফলে চূড়ান্তভাবে 1929 সালে শেয়ারের দরপতন হয় এবং এক ধরনের অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়। একে বলা হয় গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা। এবং এটা কোন স্টক এক্সচেঞ্জকে কেন্দ্র করে হয়েছিল? নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। কোথায় হয়েছিল? ওয়াল স্ট্রিটে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং এই গ্রেট ডিপ্রেশনকে কেন্দ্র করে 1933 সালে, অর্থাৎ 1933 এক ধরনের অর্থনৈতিক সংস্কার ঘোষণা করেন তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সেই সংস্কারকে বলা হয় নিউ ডিল। তাহলে যদি বলা হয় গ্রেট ডিপ্রেশনকে কেন্দ্র করে কোন ধরনের অর্থনৈতিক সংস্কার আনা হয়, সেটা হচ্ছে নিউ ডিল। তারপরে আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমাদের পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া অন্যতম মুখ্য ঘটনা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই অংশ থেকে বিসিএস এ প্রায় সময় প্রশ্ন এসে থাকে আন্তর্জাতিকে। তাহলে দেখা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে কি কি আসতে পারে এবং কি কি গুরুত্বপূর্ণ ঘটনা এখানে ঘটেছে। প্রথমে আমরা প্রশ্ন আসতে পারে কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল হচ্ছে 1939 থেকে 1945 পর্যন্ত, অর্থাৎ 1 সেপ্টেম্বর 1939 থেকে 2 সেপ্টেম্বর 1945। এই ডেটটি মনে রাখতে হবে। এর পটভূমি কি? মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর যেগুলো বৈষম্যমূলক চুক্তি অক্ষ শক্তির জার্মানি, তুরস্ক এদের বিপরীতে করা হয়, এর থেকে জার্মানির মধ্যে এক ধরনের জাতীয়তাবাদের উত্থান হয়, এক ধরনের এক্সপ্যানশনিস্ট নীতি উত্থান হয়। 1933 সালে অ্যাডলফ হিটলার আপনার ক্ষমতায় আসে। তারপর জার্মানির মধ্যে এক ধরনের আধিপত্যবাদ মনোভাব বিস্তৃত হতে থাকে, এবং এ থেকে নাজি জার্মানির নেতৃত্বে আধিপত্য বিস্তারকারী শক্তির উত্থান ও কিছু এক্সপানশনিস্ট নীতির যুদ্ধের মূল কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এখানে প্রশ্ন আসতে পারে কোন পক্ষে কে ছিল। একটা অক্ষ ছিল অক্ষ শক্তি, আরেকটি পক্ষ ছিল মিত্র শক্তি। এখানে উল্লেখযোগ্য হচ্ছে ইতালি প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু মিত্র শক্তির পক্ষে ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি অর্থাৎ জার্মানির পক্ষে ছিল। তো অক্ষ শক্তিতে জার্মানি, ইতালি ও জাপান ছিল। মিত্র শক্তিতে প্রথমত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন এরা ছিল। এখন যুদ্ধের সূচনা কিভাবে হয়? যুদ্ধের সূচনা হয় যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করে বসে 1 সেপ্টেম্বর 1939। ফলে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
এবং একে কেন্দ্র করে কিছু মুখ্য ঘটনা ঘটে, যার কত সালে ঘটে সেই উত্তরটি আপনার বিসিএস প্রিলিমিনারিতে চাইতে পারে। তাহলে দেখা যাক 1941 সালে কি ঘটে। 1941 সালে জার্মানি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে অপারেশন বারবারোসা শুরু করে। অপারেশন বারবারোসা কার বিরুদ্ধে শুরু করা হয়, কে শুরু করে, এগুলো প্রশ্ন আসতে পারে। তারপর যুক্তরাষ্ট্রের কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আগমন ঘটে। যখন জাপান পার্ল হারবার, অর্থাৎ এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি ছিল, সামরিক ঘাঁটি, এখানে আক্রমণ করে, তখন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িত হয়ে পড়ে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরুতে কিন্তু জার্মানি আধিপত্য বিস্তার করেছিল, প্রায় পশ্চিম ইউরোপের একটা বিশাল অংশ জার্মানি দখল করেছিল। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে 1944 সালে, যখন মিত্রশক্তি যুদ্ধে এক ধরনের ব্রেক থ্রু বলতে পারে পাওয়া শুরু করে। অর্থাৎ 1944 সালে নরম্যান্ডি ইনভেশন বা ডি ডে বলা হয়। এটির দ্বারা পশ্চিম ইউরোপে মিত্রশক্তি অর্থাৎ যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এদের সৈন্যের প্রবেশ ঘটে। তাহলে যদি প্রশ্ন করা হয় ডি ডে কত সালে হয়, সেটি হচ্ছে 1944 সালে। এটি কোথায়? নরম্যান্ডি ইনভেশনের মাধ্যমে। তারপর চূড়ান্তভাবে 1945 সালে জার্মানি পরাজয় স্বীকার করে এবং আত্মসমর্পণ করে মে 7 তারিখ 1945 সালে। এটার একটা নাম আছে, এটাকে বলা হয় ভিই ডে, অর্থাৎ ভিক্টোরি ইন ইউরোপ। এটির তারিখ কত? মে 7, 1945, যে তারিখে জার্মানি আত্মসমর্পণ করে। কিন্তু জার্মানির পক্ষে জাপান থাকলেও জাপান তখন আত্মসমর্পণ করে যুদ্ধ চালিয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জাপানও সেপ্টেম্বরের 2 তারিখ 1945 সালে অফিসিয়ালি আত্মসমর্পণ করে। তো আপনাদের কিন্তু এই দুইটি তারিখ পরীক্ষায় আসতে পারে। এখন আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু পরিণাম আছে, আপনারা জানেন আন্তর্জাতিক পরিবর্তন হয় কিছু, যেমন দুইটি সুপার পাওয়ারের উত্থান ঘটে, একটি হচ্ছে বর্তমান রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, আর একটি হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং এর ফলে শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ শুরু হয়। আর্থিক ও সামাজিক ক্ষতি সাধন হয় ব্যাপকভাবে এবং পুনর্বাসন যুদ্ধ পরিবর্তী এক ধরনের পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হয়। তারপর দেখা যাক কি আছে, পারমাণবিক বোমার ব্যবহার ও জাপানের আত্মসমর্পণ। এই পারমাণবিক অস্ত্রের উত্থান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই ঘটে। এই পারমাণবিক অস্ত্রের ইতিহাস দেখতে গেলে আমরা প্রথমে দেখতে পাই যে 1945 সালের 16 জুলাই সর্বপ্রথম ট্রিনিটি টেস্ট নামে একটি পারমাণবিক পরীক্ষা করা হয় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঞ্চলে। অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসতে পারে ট্রিনিটি টেস্ট কোথায় করা হয়? যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে। কত তারিখে? 1945 সালের 16 জুলাই। এটা একটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। তারপর আমরা দেখতে পাই গুরুত্বপূর্ণ ঘটনা যে 6 আগস্ট এবং 9 আগস্ট এই দুইটি ডেট খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ জাপান যখন যুদ্ধ থামায়নি, জার্মানি আত্মসমর্পণ করার পরেও, তখন 6 আগস্ট 1945 যুক্তরাষ্ট্র হিরোশিমাতে লিটল বয় নামে একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কোথায় লিটল বয় নিক্ষেপ করা হয়? হিরোশিমাতে। কত তারিখে? 6 আগস্ট। তারপরে ঠিক 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান নামে আরেকটি পারমাণবিক বোমা ফেলা হয়। তাহলে এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ টার্ম আমরা পেলাম, একটা হচ্ছে হিরোশিমা নাগাসাকি, তারপর 6 আগস্ট, 9 আগস্ট, এবং এখান থেকে পেলাম লিটল বয় ফ্যাটম্যান। এই অবজেক্টিভগুলো পরীক্ষায় আসতে পারে, যে কোথায় লিটল বয় ফেলা হয়েছিল এবং কত তারিখে, ফ্যাটম্যান কোথায় ফেলা হয়েছিল এবং কত তারিখে। তো এগুলা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরেক ধরনের যুদ্ধ শুরু হয়, যদিও এটা সরাসরি সামরিক যুদ্ধ নয়, এটি এক ধরনের শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ বলা হয়। এই যুদ্ধের ধরন আপনারা জেনে থাকবেন ছিল অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক এবং বৈজ্ঞানিক দিক থেকে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে। এবং এই কোল্ড ওয়ারের সময়কাল হচ্ছে 1947 থেকে 1991 সাল পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1947 সাল এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া অর্থাৎ 1991 সাল পর্যন্ত। এর পটভূমি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুই ধরনের শক্তির উত্থান হয়, একটি হচ্ছে পুঁজিবাদী, একটি হচ্ছে সমাজতান্ত্রিক। শীতল যুদ্ধে মূলত সোভিয়েত কমিউনিস্ট ব্লক এবং পশ্চিমা গণতান্ত্রিক ব্লকের মধ্যে ছিল। এটি সরাসরি সামরিক সংঘর্ষ এড়িয়ে চলত এবং মূলত রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা ছিল। এখানে প্রধান পক্ষ ছিল যুক্তরাষ্ট্র, যা ছিল পশ্চিমা ব্লকের নেতৃত্বে, এবং অন্যদিকে কমিউনিস্ট ব্লকের নেতৃত্বে ছিল সোভিয়েত ইউনিয়ন। এবং এই শীতল যুদ্ধের মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে 1949 সালে। এই তারিখটি আপনাদের মনে রাখতে হবে, 1949 সাল। এই 1949 সালে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সফল করে এবং এরা পারমাণবিক অস্ত্রের মালিকানা অর্জন করে। এবং অন্যদিকে যেখানে 1946 সালে পারমাণবিক অস্ত্রের মালিকানা অর্জন করেছিল যুক্তরাষ্ট্র। তারপরে যে উল্লেখযোগ্য ঘটনা ঘটে সেটা হচ্ছে 1950 থেকে 53 সালে কোরীয় যুদ্ধ, অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে, যেখানে শীতল যুদ্ধের অংশ হিসেবে উত্তর কোরিয়াকে
সমর্থন দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়াকে সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র। তারপরে দেখি আমাদের কি আছে। তারপরে আমরা দেখতে পাই শীতল যুদ্ধের অন্যতম একটা উল্লেখযোগ্য ঘটনা, যা হচ্ছে কিউবান মিসাইল ক্রাইসিস বা কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংকট। এটি কত সালে ঘটে? প্রশ্ন আসতে পারে 1962 সালে, যা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে টানাপোড়েনের সূচনা করে। মূলত সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক অস্ত্র বা মিসাইল স্থাপনের সিদ্ধান্ত নেয়, যার ফলে সংকটের সৃষ্টি হয়। এরপরে দেখতে পাই ভিয়েতনাম যুদ্ধ করে কেন্দ্র করে শীতল যুদ্ধ সংঘটিত হয়, যা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ মূলত 65 থেকে 73 সালে হয়, যা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কমিউনিস্ট উত্তর ভিয়েতনামের নেতৃত্বে, অর্থাৎ তখন কমিউনিস্ট ব্লক ছিল উত্তর ভিয়েতনামের পক্ষে। এবং এই ভিয়েতনাম যুদ্ধের অবসানও কিন্তু হয়, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে কিসের মাধ্যমে? প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে, যা সংগঠিত হয় 1973 সালে। তারপরে উল্লেখযোগ্য ঘটনা আমরা দেখতে পাই 1980 সালে, যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করে বসে। এই প্রশ্ন আসতে পারে কবে আক্রমণ করে? 1980 সালে। ফলে আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। শীতল যুদ্ধের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা 1989 সালে, যখন বার্লিন প্রাচীরের পতন হয়। এই বার্লিন প্রাচীর উত্থান করা হয়েছিল 1961 সালে, অর্থাৎ বার্লিন শহরকে দুই ভাগে ভাগ করা ছিল, যার এক ভাগের নেতৃত্বে ছিল সোভিয়েত ইউনিয়ন, অন্য ভাগের নেতৃত্বে পশ্চিমা ব্লক অর্থাৎ যুক্তরাষ্ট্র। এবং এটার পতন হয় কবে? 1989 সালে। এটিও প্রশ্ন আসতে পারে। এরপরে বার্লিন প্রাচীরের পতনের ফলে সোভিয়েত ইউনিয়ন এক ধরনের ভাঙন দেখা দেয় এবং চূড়ান্তভাবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়। এবং এর ফলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়েকটি নতুন রাষ্ট্র তৈরি হয়, অর্থাৎ পূর্ব ইউরোপে কমিউনিস্ট শাসনের অবসান হয় এবং প্রাক্তন সোভিয়েত রিপাবলিকগুলো স্বাধীনতা অর্জন করে এবং নতুন রাষ্ট্র গঠন করে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কবে সোভিয়েত ইউনিয়নের পতন হয়? 1991 সালে। এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে যে রাষ্ট্র গঠিত হয়, আপনার পরীক্ষায় চাইতে পারে, 4টি অপশন দেবে, সেখান থেকে জিজ্ঞেস করবে কোন নিচের কোন রাষ্ট্রটি সোভিয়েত ইউনিয়ন ভেঙে গঠিত হয়েছে। তারপর আমরা দেখতে পাই ট্রুম্যান ডক্ট্রিন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হ্যারি এস ট্রুম্যান। উনি একটি পররাষ্ট্রনীতি প্রণয়ন করেন, যা মূলত ছিল সারা বিশ্বে কমিউনিস্ট বিস্তার প্রতিরোধ করা। এখান থেকে প্রশ্ন আসতে পারে ট্রুম্যান ডক্ট্রিন কে দিয়েছেন? প্রেসিডেন্টের নাম হ্যারি এস ট্রুম্যান। কত সালে? মূলত 1947 সালে। এই ট্রুম্যান ডক্ট্রিনকে ফলো করে কিন্তু আরেক ধরনের নীতিমালা আসে, যা হচ্ছে মার্শাল প্ল্যান। মার্শাল প্ল্যান হলো এক ধরনের অর্থনৈতিক অর্থাৎ ইকোনমিক প্ল্যান। এটি মূলত ছিল যে যুদ্ধের পর বিপর্যস্ত দেশগুলোকে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহায়তা দিবে এবং এর মাধ্যমে ওইসব দেশে সোভিয়েত ইউনিয়ন বা কমিউনিস্টের বিস্তার প্রতিরোধ করা হবে। এই প্ল্যানটাকে বলা হয় মার্শাল প্ল্যান, যা প্রদান করা হয় 1948 সালে এবং 1952 সাল পর্যন্ত এটি কার্যকর ছিল। এটি কে প্রদান করেন? এটা কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে। উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ক্যাটলেট মার্শাল। তারপরে আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্রের এই যে ট্রুম্যান ডক্ট্রিন বা মার্শাল নীতি বা প্ল্যান, এগুলাকে কাউন্টার করার জন্য সোভিয়েত ইউনিয়ন এক ধরনের উদ্যোগ নেয়। তার মধ্যে একটি হচ্ছে কমিকন জোট। এটি এক ধরনের অর্থনৈতিক জোট। প্রশ্ন আসতে পারে এটি কি অর্থনৈতিক, রাজনৈতিক না সামরিক জোট? এটা উত্তর হবে অর্থনৈতিক জোট। কমিকন জোট পুরো নাম ছিল কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। এটিও প্রশ্ন আসতে পারে। এটি মূলত সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বিভিন্ন দেশ নিয়ে এক ধরনের অর্থনৈতিক জোট গঠন করা হয়। কত সালে? 1949 সালে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে কমিকনের পূর্ণ নাম কি? কার নেতৃত্বে গঠিত হয়? কত সালে গঠিত হয়? তারপর আমরা দেখে নিব ব্রাসেলস চুক্তি। ব্রাসেলস চুক্তি মূলত সংগঠিত হয় 1948 সালে, যা একটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভ পরীক্ষা আসতে পারে। এবং এটি কি কমিউনিস্টপন্থী নাকি আপনার পশ্চিমা ব্লক? এটি মূলত ছিল পশ্চিমা ব্লকের আন্ডারে ইউরোপের বা পশ্চিম ইউরোপের যে দেশগুলো ছিল তাদেরকে নিয়ে এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক ধরনের চুক্তি গঠন করা হয়, যা ছিল ব্রাসেলস চুক্তি। তারপর আমরা দেখতে পাই ন্যাটো এক ধরনের সামরিক জোট, যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 1949 সালের 4 এপ্রিল গঠিত হয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে যেটা ন্যাটোর পূর্ব নাম কি বা পূর্ণ নাম কি? সেটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি কত সালে গঠিত হয়? সেটি প্রশ্ন আসবে। উত্তর হবে 4 এপ্রিল 1949 সালে। এটি যখন গঠন হয়েছিল তখন কতগুলো সদস্য নিয়ে গঠন হয়েছিল? 12টি সদস্য নিয়ে। এটির মুখ্য উদ্দেশ্য কি? সদস্য দেশগুলির সামরিক নিরাপত্তা নিশ্চিত করা।
বর্তমানে এর সদস্য সংখ্যা কি, এটা অবজেক্টিভ আসতে পারে 32টি, যেখানে সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। এবং নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মাধ্যমেই কিন্তু পশ্চিমা ব্লক 1949 সাল থেকে সোভিয়েত ইউনিয়নকে কাউন্টার করার উদ্যোগ নেয়, এবং সেটা সামরিকভাবে। তো এই ধরনের প্রশ্নগুলো এখানে আসতে পারে, যে এটা কোন ধরনের জোট, সামরিক জোট, পূর্ণ নাম কি, কত সালে গঠিত হয়, সদস্য সংখ্যা কত ছিল প্রতিষ্ঠার সময়, বর্তমানে সদস্য সংখ্যা কত, এগুলো আসতে পারে, এবং সর্বশেষ সদস্যকে। তারপরে আমরা দেখে নিব ডোমিনো থিওরি। ডোমিনো থিওরি, ট্রুম্যান ডক্ট্রিন, মার্শাল প্ল্যান, এগুলোর মতো আরেক ধরনের থিওরি, যা হচ্ছে কমিউনিস্ট ব্লককে কাউন্টার করার জন্য। এই ডোমিনো থিওরির প্রবক্তা হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার। এটি প্রশ্ন আসতে পারে। ডোমিনো থিওরির মূল ধারণা ছিল এই, যে ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে যদি ভিয়েতনামের পতন হয়, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যদি দখল করে ফেলে, অথবা সোভিয়েত ইউনিয়নের যদি প্রভাব বিস্তার হয়, তাহলে সাউথ ইস্ট এশিয়ার প্রত্যেকটা দেশ কমিউনিস্ট ব্লকে রূপান্তরিত হবে। তো এটা ছিল ডোমিনো থিওরি, এটা প্রদান করেন ডি আইজেনহাওয়ার। তারপরে আমরা দেখে নিব কিউবার বিপ্লব, যা সংগঠিত হয় 1959 সালে। এটি একটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। কত সালে সংগঠিত হয়? 1959 সালে। নেতৃত্বে কে ছিলেন? ফিদেল কাস্ত্রো। অর্থাৎ কিউবায় যুক্তরাষ্ট্রের পন্থী সরকার পতন করে 1959 সালে এক ধরনের বিপ্লব সংগঠিত হয়, যা হচ্ছে কিউবার বিপ্লব বলা হয়, যার নেতৃত্বে ছিলেন ফিদেল কাস্ত্রো। এবং একই সাথে এই যুদ্ধে কিন্তু, বা এই বিপ্লবে চে গুয়েভারাও জড়িত ছিলেন। তারপরে আমরা দেখতে পাই কিউবান ক্ষেপণাস্ত্র সংকট। এটি ইতোপূর্বে আমরা আলোচনা করেছি শীতল যুদ্ধের অংশ হিসেবে, যা 1962 সালে সংঘটিত হয়। তখন কিউবান মিসাইল সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি, এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকিতা ক্রুশ্চেভ। তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান হয়। তারপরে আমরা দেখতে পাই গ্লাসনোস্ট ও পেরেস্ত্রোইকা। এটি আরেক ধরনের নীতি, যেখানে গ্লাসনোস্ট মূলত বোঝানো হয় খোলামেলা আলোচনা। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নে যখন কমিউনিস্ট শাসন ছিল, এখনো সমাজতান্ত্রিক শাসন আছে, সোভিয়েত ইউনিয়নে অনেক ধরনের দমন পীড়ন অব্যাহত ছিল, বাক স্বাধীনতা ছিল না। তখন 1925 সালে প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ এক ধরনের উদারনৈতিক নীতি গ্রহণ করেন, যা হচ্ছে খোলামেলা আলোচনা করা যাবে, এই ধরনের নীতিমালা। এই নীতিমালার নাম হচ্ছে গ্লাসনোস্ট। আরেক ধরনের নীতিমালা উদারনৈতিক অর্থনৈতিক সংস্কারের জন্য উনি গ্রহণ করেন, যা হচ্ছে পেরেস্ত্রোইকা। তাহলে বলা যেতে পারে গ্লাসনোস্ট ও পেরেস্ত্রোইকা এই দুইটি নীতির প্রবক্তাকে মিখাইল গর্বাচেভ। তারপরে যদি আমরা দেখি স্কর্চড আর্থ পলিসি। স্কর্চড আর্থ পলিসি এক ধরনের সামরিক নীতিমালা। এর অর্থ হচ্ছে সামরিক কৌশল, যখন কোন একটি সেনাবাহিনী পিছু হটার সময় তার আশেপাশের সব ধরনের ব্যবহারযোগ্য জিনিসপত্র বা স্থাপনা ধ্বংস করে যায়, যাতে শত্রুপক্ষ সেগুলো ব্যবহার করতে না পারে। এটার বাংলা নাম হচ্ছে পোড়ামাটি নীতি। এটি মূলত চীন ও উত্তর কোরিয়া সেনাবাহিনী দ্বারা দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আমাদের মুক্তিযুদ্ধ এটি প্রয়োগ করা হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি প্রয়োগ করা হয়। পর্যন্ত আপনারা অবশ্যই আন্তর্জাতিক বিষয়াবলী ইতিহাসের প্রথম পর্বটি দেখবেন। আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করা হলো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ।